ওকে স্যার, আমরা আগে আলোচনা করেছিলাম হচ্ছে মোমেন্টামের ওপর। সো আমরা এখন এই মোমেন্টামের বিষয়টা একটু ভালো করে বুঝবো, ভালো করে যেটা বলেছিলাম সে মোমেন্টাম। সো উই নো momentum p is equal to m into v, mass into velocity. Here the mass is a scalar quantity but the velocity is a vector quantity. Therefore the momentum is a vector quantity. দ্যাট মিন্স আমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে মোমেন্টাম হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। এটা আমাদেরকে জানতে হবে, পরীক্ষায় আসতে পারে, এমসিকিউ এর জন্য আসতে পারে। বাট আমাদের মোমেন্টামের টপিক্সটা তো খুবই ইম্পর্ট্যান্ট। সো যে কারণে মোমেন্টামের টপিক্সটা একটু ভালো করে আমরা পড়বো। সো মোমেন্টাম অলওয়েজ মনে রাখবো হচ্ছে মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এম ভি। তো এম ভিটা দিয়ে মনে রাখবো ম্যাস ইন্টু ভ্যালোসিটি, মাল্টিপ্লিকেশন অফ ম্যাস ইন্টু ভ্যালোসিটি ইজ কল্ড মোমেন্টাম। ওকে ফাইন। ইউনিট অফ মোমেন্টাম। সো ইউনিট অফ মোমেন্টাম হচ্ছে পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। সো এম হচ্ছে ম্যাসের ইউনিট হচ্ছে কেজি, ভি ভ্যালোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। সো আলটিমেটলি হিয়ার দ্য ইউনিট অফ ম্যাস ইজ কেজি অ্যান্ড ইউনিট অফ ভ্যালোসিটি ইজ মিটার পার সেকেন্ড। সো আলটিমেটলি ইউনিট অফ মোমেন্টাম will be kg meter per second. Okay, dimension of momentum. So dimension of momentum same, আমরা m এর জন্য ডাইমেনশন জানি হচ্ছে ক্যাপিটাল M, v হচ্ছে ভ্যালোসিটি ডাইমেনশন হচ্ছে LD inverse 1. So dimension of mass is m and dimension of velocity is LD inverse 1. That means in totally dimension of momentum will be mLD inverse 1. আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস কলিশন, কারণ হচ্ছে অবশ্যই মোমেন্টাম আগে জানতে হবে, মোমেন্টাম থেকেই তারপর আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস কলিশনে আসতে হবে। স্যার আমি একটু কলিশন নিয়ে আলোচনা করছি। স্যার কলিশনটা কি? কলিশন রেফার্স টু ইনসিডেন্টস ইন হুইচ টু অর মোর অবজেক্টস কলাইড উইথ গ্রেট ফোর্স। মানে কি? মানে হচ্ছে দুটো অবজেক্ট, এখানে একটি অবজেক্ট, এখানে একটি অবজেক্ট, আমি যদি এইভাবে একটু কম্পেয়ার করি, দুটো অবজেক্টের মধ্যে কলিশন, দুটো অবজেক্টের মধ্যে কলিশন হচ্ছে একটা ফোর্স, অবশ্যই একটা গ্রেট ফোর্স কাজ করবে। দুটো অবজেক্ট যদি ফেস টু ফেস এসে যদি কলিশন হয়, এরকম একটা কলিশন হতে পারে। আবার কি হতে পারে, এই অবজেক্টে যাচ্ছে এভাবে, এই অবজেক্টটা পিছন থেকে এসে কি কলাইড করতে পারে, এই অবজেক্ট এভাবে যাচ্ছে, এই অবজেক্টে এসে পিছন থেকে কলাইড করতে পারে, এটা হতে পারে। অথবা এই হলুদ অবজেক্টটা ফিক্সড, অরেঞ্জের অবজেক্টটা যেটা আছে সেটা এসে কি করলো, এই যে কলাইড করলো। অথবা এটা ফিক্সড, এটা এসে কি করলো, এই যে কলাইড করলো। যে কোনো রকমের হতে পারে। আবার কি স্যার, ফেস টু ফেস কলিশন হতে পারে। আবার দুটো অবজেক্ট এইভাবে যাচ্ছে, পিছন থেকে সেটাকে হিট করতে পারে। যে কোনো রকমের কলিশন হতে পারে। সো কলিশনের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কলিশন রিফার্স টু ইনসিডেন্টস ইন হুইচ টু অর মোর অবজেক্টস কলাইড উইথ গ্রেট ফোর্স। দুইটা বা তার বেশি অবজেক্টস কি হবে, কলিশন হবে। এটা হচ্ছে আমাদের কলিশনের মেইন ইনফরমেশন। সো স্যার আমরা পরের টপিক্সে যাচ্ছি। আমরা কলিশন যদি বুঝতে পারি, আমরা একটু আমাদের যে টপিক্স নাম্বার 3.51 আমাদের বইয়ের টেক্সট বুকসের, তো আমরা ওইটা যদি দেখি তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম নিয়ে আমরা যদি একটু আলোচনা করি। কনজারভেশন অফ মোমেন্টামটা কি? আমরা এতক্ষণ যেটা আলোচনা করেছি সেটা মোমেন্টাম ছিল। এখন এই মোমেন্টামটা যখন কখন কনজার্ভ হবে না, এই জিনিসটা আমাদের একটু জানা দরকার। বা কনজারভেশনটা মানে কি? কনজারভেশন মানে হচ্ছে প্রিজার্ভেশন মানে কি? সংরক্ষণ। এটা সেম থাকবে কলিশন, অর্থাৎ কলিশনের আগে যা ছিল কলিশনের পরেও সেম থাকবে। কলিশনের আগে মোমেন্টাম যা ছিল কলিশনের পরেও মোমেন্টাম সেম হবে। এই টাইপসের যদি ইনফরমেশন ফলো করে তাহলে কনজারভেশন অফ মোমেন্টাম হবে, আর এই টাইপসের ইনফরমেশন ফলো না করলে কনজারভেশন অফ মোমেন্টাম হবে না। আমরা একটু আলোচনা করি কনজারভেশন অফ মোমেন্টাম নিয়ে। আমরা দেখতেছি স্যার, টু অবজেক্টস মুভিং উইথ দ্য অ্যালং টু দ্য সেম ডিরেকশন ইন দ্য সেম স্ট্রেট লাইন, দেন the mass of the first object is m1 and the velocity of the first object is u1. The mass of the second object is m2 and the velocity of the first object and second object u2. Two objects of masses m1 and m2 are moving along a straight line in a plane. একটা প্লেন বরাবর আমরা দেখছি যে দুটো অবজেক্ট কি একই দিকে মুভ করছে, দুটো অবজেক্টের আলাদা আলাদা ভ্যালোসিটি আছে, একটি u1 একটি হচ্ছে u2। আর এখানকার বিষয় হচ্ছে যে এই দুটি অবজেক্টের ক্ষেত্রে অবশ্যই u1 এর ভ্যালোসিটিটা বেশি হতে হবে, না হলেও তো পিছন থেকে যে অবজেক্টটা আছে এটা এসে একে হিট করবে না। সো u1 মাস্ট বি গ্রেটার দেন u2। সো কলিশন হওয়ার পর আমরা এটা ডিউরিং কলিশনে কি হচ্ছে সেটা একটু দেখলাম। সো ডিউ টু দ্য ডিফারেন্স অফ দেয়ার ভ্যালোসিটিস, তাদের ডিফারেন্স ভ্যালোসিটিস কারণে দে কলাইড বিকজ ভ্যালোসিটি অফ দ্য ফার্স্ট অবজেক্ট ইজ মোর দেন সেকেন্ড অবজেক্ট। ফার্স্ট অবজেক্টের যে ভ্যালোসিটিটা সেটা বেশি ছিল,
সো আফটার কলিশনের পর আমরা দেখব কি বোথ সাবজেক্ট M1 ম্যাস অফ ফার্স্ট অবজেক্ট M2 ম্যাস অফ সেকেন্ড অবজেক্ট রিমেন সেমই থাকবে, বাট আফটার কলিশন তাদের যে ভ্যালোসিটিগুলো আছে সেই ভ্যালোসিটিগুলো চেঞ্জ হয়ে যাবে। সো ভ্যালোসিটিগুলো চেঞ্জ হয়ে ডিফারেন্ট ভ্যালোসিটিস হবে। তো সেই হিসেবে আমাদের ফার্স্ট অবজেক্টের ভ্যালোসিটিস হবে V1 আফটার কলিশন অ্যান্ড সেকেন্ড অবজেক্টের ভ্যালোসিটি হবে V2 after collision. So after collision, V1 and V2 are the new velocities of masses M1 and M2 respectively. সো স্যার আশা করি সবাই এই ইনফরমেশনটা বুঝতে পেরেছো, এতটুকু যে টপিক্সটা আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। সো আমরা আমাদের পরের ইনফরমেশন যাচ্ছি। ফ্রম দ্য থিওরি অফ মোমেন্টাম, আমরা মোমেন্টামের জন্য যে থিওরিটা জানি সেই মোমেন্টামের থিওরিতে বলা হয়েছে যে আমরা জানি মোমেন্টাম থেকে ইনফরমেশন জানি ম্যাস ইন্টু ভ্যালোসিটি মাল্টিপ্লাই করলে আমরা মোমেন্টাম পাই। তো বিফোর কলিশনে কী হচ্ছে, মোমেন্টাম অফ দ্য ফার্স্ট অবজেক্ট হচ্ছে M1 ইন্টু U1। কেন? কারণ আমরা জানি মোমেন্টাম হচ্ছে mass into velocity multiplication, so M1 into U1 and momentum of the second object is equal to M2 into U2। আমরা আশা করি বুঝতে পেরেছি। সো এই দুটো অবজেক্টের মোমেন্টাম কম্বাইন মোমেন্টাম অফ দ্য টু অবজেক্টস M1 U1 প্লাস M2 U2, অর্থাৎ এই দুটো অবজেক্টের যে ফার্স্ট অবজেক্টের যে মোমেন্টাম আর সেকেন্ড অবজেক্টের যে মোমেন্টাম পেয়েছি, এই দুটো অবজেক্টের মোমেন্টাম আমরা যদি সামেশন করে দিই আমরা কম্বাইন্ড অবজেক্টের মোমেন্টাম পাবো। এটা হচ্ছে বিফোর কলিশনের জন্য। অ্যান্ড আফটার কলিশন হওয়ার পরে কী হচ্ছে, মোমেন্টাম অফ দ্য ফার্স্ট অবজেক্ট M1 into V1। কারণ আমরা একটু আগে বলেছি যে কলিশনের পরে তাদের ভ্যালোসিটিস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে V1 হচ্ছে আর একটা হচ্ছে V2 হচ্ছে। সো আফটার কলিশনে কী হবে স্যার, আফটার কলিশনে যদি আমি চিন্তা করি, আফটার কলিশন মোমেন্টাম অফ দ্য ফার্স্ট অবজেক্ট M1 into V1 অ্যান্ড মোমেন্টাম অফ দ্য সেকেন্ড অবজেক্ট ইজ M2 and V2 অ্যান্ড কম্বাইন্ড মোমেন্টাম অফ দ্য টু অবজেক্টস আমরা যদি একটু কম্বাইন করি, আফটার কলিশনের পর যদি কম্বাইন করে দিই তাহলে হচ্ছে M1 V1, দ্যাট মিনস M1 V1 প্লাস M2 V2। আশা করি ক্লিয়ার করে বুঝতে পেরেছো ক্লিয়ারলি। দেন সিন্স নো ফোর্স ইজ অ্যাপ্লাইড ফ্রম আউটসাইড, অর্থাৎ যখন কলিশন হবে, আমি একটু আগে তোমাদের এখানে দেখাইছিলাম এরকম দুটো অবজেক্টের কলিশন হচ্ছে, এরকম কলিশন হলে আসলে বাইরে থেকে কোনো ফোর্স এখানে অ্যাপ্লাই করা হবে না, বা এখান থেকে কোনো ফোর্স নষ্ট হয়ে চলেও যাবে না। সো বাইরে থেকে কোনো ফোর্স এখানে আসবে না। বিষয়টা এরকমভাবে বুঝে নাও যে এখানে বাইরে থেকে কোনো ফোর্স এসে নাক গলাবে না, অর্থাৎ দুটো অবজেক্টের যে কলিশন হবে এটা তাদের একটি ইন্টারনাল বিষয়, বাইরে থেকে কেউ এখানে আসবে না বা বাইরে থেকে কেউ ফোর্স অ্যাপ্লাই করবে না। সো সিন্স নো ফোর্স ইজ অ্যাপ্লাইড ফ্রম আউটসাইড থেকে কোনো ফোর্স আসতেছে না, হেন্স দ্য মোমেন্টাম বিফোর কলিশন অ্যান্ড আফটার কলিশন উইল বি দ্য সেম। তার মানে বাবা কি, বিফোর কলিশনে আমাদের যে কম্বাইন্ড মোমেন্টাম ছিল অ্যান্ড আফটার কলিশনে আমাদের যে কম্বাইন্ড মোমেন্টাম হচ্ছে, তারা অবশ্যই কী হবে, সমান হবে। হেন্স দ্য মোমেন্টাম বিফোর কলিশন অ্যান্ড আফটার কলিশন উইল বি দ্য সেম হবে। দিস ইজ দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম। আমরা এই লটাকে বলতে পারি কনজারভেশন অফ মোমেন্টাম। যদি আমাদের এই টাইপসের ইনফরমেশন বলা থাকে যে কনজারভেশন অফ মোমেন্টাম হচ্ছে, তাহলে আমরা অবভিয়াসলি বলতে পারি আমাদের যে কম্বাইন্ড মোমেন্টাম এর বিফোর কলিশনের যে ইনফরমেশন অ্যান্ড আফটার কলিশনের জন্য আমরা যে কম্বাইন্ড মোমেন্টাম পেয়েছি তারা অবশ্যই সেম হবে। সো দেয়ারফর উই ক্যান রাইট দ্যাট M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। আশা করি বাবারা সবাই বুঝতে পেরেছ। সো দ্য সাম অফ দ্য মোমেন্টাম অফ দ্য টু অবজেক্টস রিমেন সেম বিফোর অ্যান্ড আফটার কলিশন। মানে কি, কলিশনের আগে তাদের মোমেন্টাম যা ছিল কলিশনের পরেও তাদের মোমেন্টাম সেম আছে, মাঝখানে ইকুয়াল টু মানে হচ্ছে সেম থাকবে। এটাই হচ্ছে আসলে আমাদের মোমেন্টামের জন্য, কনজারভেশন অফ মোমেন্টামের জন্য বেসিক অ্যান্ড মেন ফর্মুলা, যেটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। অবশ্যই আমাকে এটা ভালো করে মনে রাখতে হবে। আমি যদি এখানে একটু এক্সপ্লেন করি, আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। আমি যদি এখানে একটু এক্সপ্লেন করি আমাদের এই ইনফরমেশনগুলো, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। এই M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এখানে অ্যাকচুয়ালি M1
আমি যদি M1 সম্পর্কে একটু ইনফরমেশন দিই, M1 কী হবে? M1 হবে হচ্ছে, তোমরা জানো যে ম্যাস অফ দ্য ফার্স্ট অবজেক্ট। সো আমরা লিখতে পারি A1 ম্যাস অফ দ্য ফার্স্ট অবজেক্ট। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। M1 হচ্ছে হবে আমাদের ম্যাস অফ দ্য ফার্স্ট অবজেক্ট। এই ইনফরমেশনটা তোমাদের পরীক্ষার সময় অবশ্যই দেওয়া থাকবে। দেন আমরা যদি একটু চিন্তা করি তাহলে স্যার আমাদের U1 কী হবে? আমরা শুধু ফার্স্ট অবজেক্ট ইনফরমেশনগুলো যদি লিখি, U1 কী হবে? U1 হবে হচ্ছে আমাদের ভ্যালোসিটি। অর আমরা এটাকে এইভাবে বলতে পারি ইনিশিয়াল ভ্যালোসিটি। ইনিশিয়াল ভ্যালোসিটিও বলতে পারি আমরা, ভ্যালোসিটি অর ইনিশিয়াল ভ্যালোসিটি of the first object. Then V1 after collision আমরা জানি, সেটা হবে হচ্ছে ফাইনাল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি of the ফার্স্ট অবজেক্ট। আমি আশা করি বাবারা তোমরা এই ইনফরমেশনটা বুঝতে পেরেছ। নেক্সট আমি যদি বলি তাহলে আমরা আরও ইনফরমেশন পাচ্ছি। ফর দ্য অবজেক্ট 2 M2 আমাদের হবে হচ্ছে ম্যাস অফ দ্য সেকেন্ড অবজেক্ট। অবশ্যই এই কিছু ইনফরমেশন এখান থেকে কোশ্চেন সলভ করার জন্য, আমাদের ম্যাথ সলভ করার জন্য ইনফরমেশনগুলো পরীক্ষার সময় দেওয়া থাকবে। U2 ইনিশিয়াল ভ্যালোসিটি অফ দ্য সেকেন্ড অবজেক্ট, অ্যান্ড V1 নো V2 কি হবে? ফাইনাল velocity of the second object. সো এই হচ্ছে তোমাদের ইনফরমেশন। সো আশা করি বাবারা এই ইনফরমেশনটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এই টাইপসের যে ইনফরমেশনগুলো আমরা আলোচনা করছি, এই ইনফরমেশনগুলো বুঝতে পেরেছো। সো আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদেরকে ম্যাথ সলভ করতে হবে। আমাদের ডিফারেন্ট টাইপসের ম্যাথ আসবে, সেই ম্যাথগুলো সলভ করতে হবে। আমরা আশা করি নেক্সট ক্লাসে আমরা এই টাইপসের ফর্মুলা দিয়ে আমরা কিছু ম্যাথ সলভ করব। আর সবাইকে অবশ্যই বলবো বাসায় থাকো, সবাই নিজ নিজ ধর্ম পালন করো। আর একটা বিষয় হচ্ছে স্যার, সবাই ভালো থাকো, সবচেয়ে ভালো থাকো। এই যে কোয়ারেন্টাইন পিরিয়ডটা চলতেছে বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং বর্তমানে। সো আমি আশা করি, আমি তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই কোশ্চেনে কোন রিলেটেড ম্যাথ আসতে পারে, আমাদেরকে কীভাবে কোশ্চেনগুলো আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সবাই সবার জন্য দোয়া করবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।